আমার নিজেরও কিন্তু এরকম বক্তৃতার অভ্যাস নাই, আমার কাজটা চিকিৎসা করা। তারপরেও যেহেতু এরকম একটা গ্যাদারিং আমরা পাইছি, আর যেহেতু বলে কি এরকম গ্যাদারিং হয়তো সমস্যা পাওয়া যায় না, কিছু কথাবার্তা আমাদেরকে বলতে হবে। আশা করি তোমরা মন থেকে শুনবে। প্রথমত যে ভবানীপুর হাই স্কুল এবং কলেজের অ্যাডহক কমিটির যে আজকের যে এই সংবর্ধনা সভায় আগত এই অ্যাডহক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের সম্মানিত মুরব্বী, আমার জেঠু মহেন্দ্র জেঠু, নিরঞ্জন বাবু এবং অন্যান্য সবাই যারা আছেন, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, সবাইকে আমার নমস্কার এবং আদাব। প্রথমে আমি আমাকে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য এই আমার গ্রামবাসী অথবা এই 4 নং ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন, সাথে হচ্ছে হলো যেহেতু দুনিয়াতে সব কিছু হচ্ছে হলো রাজনৈতিক এলাকা থাকে, অবশ্যই এই 4 নং ওয়ার্ড লাখাই ইউনিয়ন, লাখাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, সর্বোপরি আমি বলবো হচ্ছে হলো আমাদের হবিগঞ্জ 3 আসনের যিনি এমপি মহোদয়, মাননীয় সংসদ সদস্য, মাননীয় সংসদের সম্মানিত হুইপ মহোদয় আলহাজ জিয়াদ মহোদয়, আমাদের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বিশেষ করে গৌস সাহেবের কাছে কৃতজ্ঞতা, কারণ হচ্ছে হলো এই কমিটি আমার জন্য তো আসলে এটা একটা নতুন অভিজ্ঞতা, কিন্তু এটাতে আমি নাও করতে পারি নাই, কারণ হচ্ছে সংসদ থেকে সবাই সাহেবকে বলছেন যে অনুভব আপনার নাম রিকমেন্ড করছে, আপনাকে থাকতে হবে। তো যাই হোক উনি ওইটাও বলেছেন যে আমি যেন দায়িত্বটা ঠিক মতো পালন করি। তো আমার কাছে একটা বড় প্রেশার আছে, ওনার যে আস্থা আমার প্রতি, সেটা যেন আমি আমার কাজের মাধ্যমে আপনাদের কিছু দিতে পারি আমাদের গ্রামে। আমি একটু আজকে মিটিংয়ে সব কথাবার্তা হয়েছে সেই নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি। প্রথম কথা হচ্ছে আমি সবাই বলছেন যে অভিভাবকরা আসেন না, আমি ধন্যবাদ জানাবো ম্যাডামকে, উনি একটা খুব কনফিডেন্সের সাথে কথা বলছেন যে এখানকার যারা টিচাররা আছেন তাদের কোয়ালিটি ভালো, এরকম কনফিডেন্স থাকে অবশ্যই ভালো। আমি আশা করি ওনার কথাটাই সত্যি, যদিও যেটুকু কথা মতো হচ্ছে হলো যে এখানকার রেজাল্ট খুব খারাপ করেছে। আই থিঙ্ক আমরা চেষ্টা করি ওনার সততা থাকতে পরে আমরা আশা করি এই স্কুলের যে রেজাল্টের ধস হয়েছিল সেটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আমাদের যে একটু একটা কথা বলছেন যে অভিভাবকদের আনার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম নেওয়ার জন্য আমি অনুরোধ করবো অ্যাডহক কমিটির সব অন্যান্য সদস্যদের যে আমরা রেজুলেশন আনতে পারি কিনা যে অভিভাবকদের আনার জন্য বিভিন্ন প্রকারের কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য জেঠু এবং আমাদের সব অভিভাবক সদস্য আছে ওনাদের দায়িত্ব দিয়ে রেজুলেশন আনা যায়, ওনারা অভিভাবকদের জন্য কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নিতে পারেন, ওনারা আগ্রহ প্রকাশ করেছেন। আর একটা কথা বলেছেন হচ্ছে হলো আমি অনুরোধ করবো যে আমাদের গ্রামের আগের যে সভাপতি মহোদয় ছিলেন, যেমন বলেছেন সুজিতবাবু, শিশু কাকু, বাবু, ওনাদেরকেও যদি আমাদের কার্যক্রমে কোনোভাবে সম্মিলিত করা যায় তাহলে গ্রামের উন্নয়ন হবে, স্কুল উন্নয়ন হবে। এই কথাবার্তাগুলো ওনারা বলেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। এবার আসেন আমি একটু কথা বলি যে ভবানীপুর গ্রাম নিয়ে, যে ভবানীপুর গ্রাম যে গৌরবতীর ইতিহাস, এটা আমার যেহেতু বলেছেন, সাথে এই কথাটা কিন্তু আমাদের সারা হবিগঞ্জের মানুষ জানে, ইভেন হুইপ মহোদয় জানে। হুইপ মহোদয়কে যখন আমরা এখানে নিয়ে আসছিলাম বা আমরা যখন নতুন দিকে গেছি ওনার কাছে, ভবানীপুর নাম শুনলে উনিও কিন্তু কৃত, উনি যে ভবানীপুর ছেলে তোলা শিক্ষিত গ্রাম, এখানে তো প্রত্যেক ঘরে ঘরে টিচার আছে, প্রত্যেক ঘরে ঘরে অনেক অনেক সুনাম, এই সুনাম বলে আমরাই জানি না, এই সুনাম হবিগঞ্জের অন্যান্য উপজেলার অন্যান্য জায়গায় মানুষের কি যায়, এই সুনামটা কালের বিবর্তনে যদি একটু অসম্মান হয় সেটাকে আবার ফেরত নিয়ে আসাটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। এবার আমি একটু আসি হলো তোমাদের কাছে, সবাই কিন্তু ম্যাডামরা স্যাররা সবাই বলছেন একটা কথাই যে হচ্ছে তোমাদের অভিভাবকরা, গার্জিয়ানরা তোমাদের রেসপন্সিবিলিটি নেন, দায়িত্ব নেন, নাকি বলো তো? মনে করো আমার একটা গার্জিয়ান যারা আছে একটু কথা বলি আর কি, কালকে একটা বলতেছিলেন যে আমরা মনে করেন গ্রাম অঞ্চলে অনেক সময় গরু, ছাগল, হাঁস, মুরগি পাঠাই না অনেক দূরে, তাই না? যখন সন্ধ্যা যখন হয়ে যায়, যখন সেটা যখন ফেরত না আসে বাড়িতে, অনেক টেনশন হয়, কিন্তু এটা গরু না নিয়ে আসলো না আসলো আমার টেনশনে কিন্তু দেখা গেলো যে তাদের ঘুমটা হয় না। তো হাঁস মুরগি থেকে নিশ্চয়ই যে সন্তান নিশ্চয়ই অনেক কম গুরুত্বপূর্ণ না। তো যে হাঁস মুরগির যে আসে না, হাঁস মুরগি নিয়ে আমরা এত টেনশন করি, আমার সন্তানের যে পড়ালেখা এটা নিয়ে এত অনীহা কেন আমাদের, এত কম টেনশন কেন আমাদের?
এই যে মনে করেন যে পড়ালেখা করলে কি হবে, এটাও তো প্রশ্ন থাকতে পারে যে আমি পড়ালেখা করাইয়া কি করবো। এটার তো বাস্তব উদাহরণ কিন্তু এখানেও আছে। যদি আমি যদি পড়া ঠিক না, বাট আমাকে যদি উদাহরণ হিসেবে ধরেন, আমি তো আমার জন্ম কিন্তু এই গ্রামেই, আমার জন্মের পরেই কিন্তু এখান থেকে আমার বাবা গিয়েছে শহরে গিয়েছে, ঠিক আছে। মানে একজন সন্তান উপরে উঠতে গেলে, একজন মানুষের উপরে ওঠার জন্য কিন্তু তার বাবা মা, তার পরিবারের অনেক 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 অবদান থাকে। আজকে যদি বাবা এখান থেকে না যেতেন, হয়তো বা আমার আজকে এখানে আসা হতো না। অথবা বাবা ঢাকার মানে হবিগঞ্জ শহরে যাওয়ার পরে যদি আমার টেক কেয়ার না করতেন, মা যদি আমাদের সব সন্তানকে প্রপারলি না পড়াইতে না পড়াইতে, অনেকেই তো হবিগঞ্জে যায় না, সবাই কি আর পড়ে যেতে পারে? যায় নাকি? তার মানে কি, একজন সন্তানের এই পর্যায়ে আসতে গেলে তার নিজের যতটুকু অবদান, তার থেকেও কিন্তু বাবা মার অবদান অনেক বেশি। আমার বাবাকে এখানে অনেকে সবাই জানে খুব খুব রাগী। আমার বাসায় কিন্তু মানে এখন আমাদের মধ্যে যেরকমই থাকে, সময় কিন্তু আমাদের অন্য কিন্তু মানে অর্ধারে কাটা দিচ্ছে। মনে হচ্ছে পান্ত পড়ায় না, স্কুলের বাবা তো স্কুল টিচার, মানে প্রাইমারি স্কুল টিচার। উনি জানবেন ওনাদের বেতন তো অনেক কম ছিল, অনেক কম ছিল বেতন। সেই কম বেতনে কিন্তু আমাদেরকে আমাদের যে 3 ভাই বোন আমরা আছি, আমাদের যে বাড়ির আমার জেঠাতো ভাই বোন যারা আছেন, ওনারাও আমাদের ঘরে থাকতেন। এর বাইরে আমাদের পিস্তুত ভাই, মানে ধরুন একটা এলাকা থেকে একটা বাড়ি শহরে গেছে, তখন দেখা গেলো আশেপাশে অনেক মানুষজন আমাদের এসে পড়ালেখা করতো। আমাদের যে 2 জন ভাই ছিল, দেখা গেলো আমরা গাদাগাদি করে 6-7 জনে একসঙ্গে থাকতো। আমাদেরও কিন্তু শৈশব বা ছোটবেলা কিন্তু অনেক কঠিন, ঠিক আছে। তো মানে আমাদের বাবা মার একটা অনেক বড় একটা ডেডিকেশন ছিল আমাদের শিক্ষা দেওয়ার জন্য, যার কারণে হয়তো আমরা আজকে এই পজিশনে আসতে পারি। যারাই অনেকেই আমাদের গ্রামে অনেকেই গেছেন, যেমন প্রাণেশ থাকতো আমাদের আছেন না, উনিও শহরে যাওয়ার কারণে কিন্তু ওনার মেয়ে আজকে লন্ডনে আছে। কিংবা আমাদের মনে করেন জানতো মারা গেছেন উনি, তাই না, আমার পাশের ঘরে উনিও কিন্তু এখান থেকে কালাউজায় থাকার কারণে কিন্তু ওনার ছেলে মেয়ে 2 জনই কিন্তু ডাক্তার আছে। তার মানে হচ্ছে হলো অভিভাবকদের কাছে একটা অনুরোধ, আপনি যদি শিক্ষাতে বিনিয়োগ মানে কি, আপনি যে টাকা পয়সা ঢালতেছেন আপনার হাঁস মুরগি গরু ছাগলের পিছনে অন্য কিছুতে, সেটার যদি একটু আপনি যদি দরদ যদি আপনি ছেলে মেয়েকে দেখান, তাহলে আমি মনে করি যে এর থেকে অনেক বেনিফিট হতে পারে। আর বর্তমান যুগ তো এখন হচ্ছে হলো কিন্তু যদি আপনি কৃষকও বানান, আপনি যদি মনে করেন যে এখান থেকে গ্রামে পড়ে সে আর কই যাবে, তত গ্রাম এখানে আবার আসতে হবে, কৃষকই হইতে হবে। আমার আলটিমেটলি কৃষক হইতে গেলেও কিন্তু এখন বর্তমানে শিক্ষিত হওয়া লাগে, না হলে আপনাকে নিয়ে ঠকানো খুব সহজ। আপনার যে আধুনিক যে চাষ পদ্ধতি আছে সেগুলো আপনার জানতে পারবেন না। তো আমার যদি মনে হয় যে না আমি এখানে থাকবো, আমার ছেলে এখানে থাকবে, তারপরও এই মানে এই শিক্ষিত করাটা আপনার নৈতিক দায়িত্ব। বাংলাদেশ সরকারের আপনারা জানেন আরো আগে থেকে এই শিক্ষা নিয়ে তাদের অনেক প্ল্যান ছিল। বর্তমান সরকার সবচেয়ে বেশি টাকা পয়সা দিচ্ছে শিক্ষা খাতে। সরকার চাচ্ছে শিক্ষা আরো অবৈতনিক, এমনিতেও করে কম বেতন আরো অবৈতনিক করবে। সরকারের ইয়ে ছিল যে শিক্ষিত হোক, সুশিক্ষিত হোক। আমরা যারা গার্জিয়ানরা দয়া করে একটু এই ব্যাপারে একটু কথাবার্তা করি। তো এই নিয়ে কথাবার্তা হচ্ছে সবাই। আরেকটা জিনিস বড় শিক্ষকদের জন্য যে আমাদের যে বর্তমান যে পদ্ধতিগুলা অনেক সময় কিছু সনাতনী থাকে, কিছু আধুনিক থাকে। আপনাকে বুঝে নিতে হবে যে আপনার স্টুডেন্টদের জন্য কোনটা উপযুক্ত। দেখা গেল যে এখানে যাদের আছে তাদের ওই ক্যালিবারের টেকনিক নেওয়ার যোগ্যতা নেই, মানে ক্যালিবার নেই। আপনি তাকে অনেক হাইট বা বৃত্ত করাচ্ছেন, কিন্তু তার ক্যালিবার নেই, তার জন্য এটা একটা বার্ডেন হয়ে যাবে। তাকে যদি তার মতো করে যদি পড়ানোর চিন্তা ভাবনা করা যায়, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো বা আমাদের ওরা হয়তো বা আরো আনন্দময় ফিল করতে পারে, তাই না? তো আমি অনেক কিছু বলেছি আসলে, এখানে আমার প্রিয় সবাই জ্ঞানী মানুষ, আমাকে কন্ট্রিবিউশন দেখবেন। আর আমি চেষ্টা করবো কাজ করার আর কি, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন সব দিক দিয়ে। এবং যেহেতু আমি থাকি এবং সব দিক দিয়েই আমার পরিচয় বলেন বা যে কোনো কিছু আমাদের যে কোনো কিছু করার সক্ষমতা আছে। তো আমরা আশা করবো আপনাদের সহযোগিতা পেলে আমরা আমার এই গ্রামের স্কুলটাকে আমরা অবশ্যই একটু ভালো দিতে। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে এবং আপনাদের করতে হবে কাজ সবাইকে। আপনাদের স্কুলে আসতে হবে, আপনাদের কোনো স্কুলে পাঠাতে হবে, আপনাদের এইগুলো লাস্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে।